করোনায় আক্রান্ত ৯৫ ভাগই সুস্থ হয়ে উঠছেন। শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানীতে খুলছে সেলুন, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দেশে করোনামুক্ত একমাত্র জেলা রাঙামাটি। কঠোর নজরদারির কারণে এখনও বিস্তার হয়নি। পরিস্থিতি গুরুতর না হলে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন অনেকে। করোনাজয়ীদের মতে সুস্থ হয়ে উঠতে হলে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। শারীরিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে প্রাণপণ লড়ছেন চিকিৎসকরা। এতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। চিকিৎসা দিতে গিয়ে গত ৮ এপ্রিল করোনা সংক্রমণের শিকার হন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক শহীদুল্লাহ শিকদার। তবে ভেঙে পড়েননি এই চিকিৎসক, বাসায় থেকেই সুস্থ হয়েছেন। করোনাজয়ী এই চিকিৎসক জানান, আক্রান্ত হবার পর হোম আইসোলেশনে মেনে চলেছেন স্বাস্থ্যবিধি। গরম পানি পান ও গরম পানির ভাপ নিয়েছেন। খেয়েছেন প্রোটিন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আমরা সবসময় চেষ্টা করেছি যে গরম পানি খেতে, গরম পানিতে গার্গলিং করতে এবং গরম পানির ভ্যাপর নিতে, এটি চেষ্টা করেছি। আমরা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ নিয়মকানুনগুলোকে সঠিকভাবে মেনে চলি, তাহলে সহজে রোগীরা সেরে উঠবেন বলে আমি বিশ্বাস করি। করোনাকে হারাতে স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন করোনাজয়ী এই চিকিৎসক। বিশেষ শ্বাসকষ্ট হতো অথবা কার্ডিয়াক হৃদরোগের কোনো সমস্যা হতো, বুকে ব্যথা হতো, তাহলে অবশ্যই আমি হাসপাতালে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হতাম। যেহেতু ওরকম কিছু হয়নি, আমি হাসপাতালে যাইনি। আমি বিশ্বাস করি সঠিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার এবং উপসর্গ অনুযায়ী ওষুধ খেয়ে ঘরে থেকে ভালো হওয়া সম্ভব ৮০% রোগী। গত ৮ এপ্রিল করোনায় আক্রান্ত হন ঢাবি শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হৃদয়। আইইডিসিআর এর পরামর্শে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৭ দিনেই। তার মতে সঠিক খাবার, ব্যায়াম ও পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চললে বাসাতেই সুস্থ হওয়া সম্ভব। WHO-তে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে তাদের ওয়েবসাইটে, সেগুলো স্টাডি করে চলার চেষ্টা করেছি। তাছাড়া আমার যে সিমটমগুলো ছিল সেগুলো অনেক বেশি সিভিয়ার ছিল না, দ্যাটস ওয়াই আইডিসিআর আমাকে বাসায় থাকার পরামর্শ দিয়েছিলেন। তো গত ৮ তারিখ থেকে মোটামুটি ৭ দিন সময় পর ১৫ তারিখে তারা আমার সেকেন্ড স্যাম্পল নিয়ে যায় এবং ১৬ তারিখে আমাকে জানায় যে আমার কোভিড-19 পজিটিভ থেকে নেগেটিভে চলে আসছে। অনেকেই আবার সুস্থ হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়ে। তাদের মতে উপসর্গ প্রবল না হলে হাসপাতালে বিশেষ কোনো চিকিৎসা দেওয়া হয় না। আইসোলেশন ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখে নেওয়া হয় ব্যবস্থা। ডাক্তার আমার সাথে কথা বলে আমার সমস্যাগুলো শোনার পরে আমাকে কিছু ওষুধ দেওয়া হয় এবং কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। গরম পানি খাওয়া, গরম ভাপ নেওয়া, গার্গল করা, সাথে ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে বলা হয়। এভাবে আমি প্রতিদিন করি এবং করতে করতে একটা সময় আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মনোবল শক্ত থাকলে প্রাণঘাতী এ ভাইরাসকে হারানো কঠিন কিছু নয় বলেই মনে করছেন করোনা জয়ীরা। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নওগাঁ ২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনা আক্রান্ত হয়েছেন। ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান এখন রাজধানীতে ন্যাম ভবনে নিজ ফ্ল্যাটে আইসোলেশনে রয়েছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। দেশে এই প্রথম কোনো সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ ২ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। গত মঙ্গলবার তিনি নিজের নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। তখন জ্বর অনুভব করায় তার নমুনা পরীক্ষা করে আইইডিসিআর। শুক্রবার বিকেলে রিপোর্টে করোনা সংক্রমণ ধরা পড়ে নওগাঁর এই সংসদ সদস্যের। তবে কিভাবে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আচ্ছা, আমি আরো বললাম যে তার ছেলেমেয়েরা তো সাথে আছে, ওদের সাথে আপনি আলাদা একটা রোগ হয়েছে। আচ্ছা, ওদের সঙ্গে আপনি কন্ট্যাক্টে মানে যাতে না হয়। শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত, তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। কর্তৃপক্ষ যদি আমাদেরকে বলে তাহলে আমরা লকডাউন করব। আমাদেরকে সংসদ কর্তৃপক্ষ অথবা আইসিডিডি আর হেলথ মিনিস্টারি এখন পর্যন্ত কেউ জানায় না এই বিষয়টা। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ইনফরমেশন নাই বা কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত নেই। তবে আমরা শুনছি যতটুকু, সে নিজে নিজে লকডাউন হয়ে গেছে, এবং সে ভিতরেই আছে।
শহীদুজ্জামান সরকার 10ম সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ঝুঁকির মধ্যেই রাজধানীতে খুলতে শুরু করেছে সেলুন, তবে লোকজনের আনাগোনা কম, তাই অলস সময় পার করছেন সেলুনের কর্মীরা। কিছু দোকানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মালিকেরা বলছেন অভাবের তাড়নায় ঝুঁকি নিয়েই সেলুন খুলতে হচ্ছে। করোনার সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়াও বন্ধ আছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না বেশিরভাগ মানুষ। এ অবস্থায় সেলুনের মতো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা পড়েছেন বিপাকে। মাসখানেক বন্ধ থাকার পর এরই মধ্যে হাতে গোনা 2-1টি সেলুন খুলতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন জায়গায়। তবে লোকজন কম থাকায় তেমন আয় নেই বলছেন কর্মীরা। এ অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন নরসুন্দররা। বলছেন বিকল্প আয়ের উৎস না থাকায় বাধ্য হয়ে খুলছেন সেলুন। কিছুই আমাদেরকে কেউ কিছু দেয় না, যার ধরনে আমরা নিরুপায় হইয়া এখন একটু করার ধরছি আমাদের বাজার ঘাট করার জন্য। সরকারি সাহায্য পেলে সেলুন বন্ধ রাখতে আপত্তি নেই মালিকদের। সবাই তো কষ্টে আছে, যতটা দোকানদার আছে সবই তো বন্ধ, সবাই তো বাসা বাড়ি পোলাপান, কেউ পোলাপান স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে, দোকান ভাড়া আছে, বাসা ভাড়া আছে, এটা কেউ মাফ করবে না। কাছাকাছি একাধিক চেয়ারে চলে চুল কাটা, শেভ করার কাজ। এছাড়া নানা ধরনের লোকের যাতায়াতে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটি সেলুন। এরই মধ্যে পাশের দেশ ভারতে সেলুন থেকেই করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তাই ঝুঁকি এড়াতে সেলুন বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন বিশ্লেষকরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় সারা দেশে সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের। এর মধ্যে সবচেয়ে বেশি ৩,৯৭৩ জন শনাক্ত হয়েছেন ঢাকা শহরে। রাজধানীর অনেক এলাকা ও বাসা লকডাউন করা হলেও মানছেন না অনেকেই। প্রতিদিনই বাজারে থাকছে ক্রেতা বিক্রেতাদের ভিড়, এতে করে করোনার ঝুঁকি আরও বাড়ছে। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর পলাশী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, পলাশীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন সকাল থেকে, আর ক্রেতা বিক্রেতারা কি এখানে সামাজিক দূরত্ব মেনে চলছেন? আসলে সকালে যেমনটা, যেহেতু রমজান চলছে তো এখন ক্রেতাদের আসলে খুব সকালে একটা ভিড় নেই। বিকেল নাগাদ কিংবা দুপুর নাগাদ হয়তো ইফতারের কিছুক্ষণ আগে বা এরকম একটি সময় আসলে ক্রেতাদের ভিড় দেখা যাবে। তবে বাজার পরিস্থিতির কথা যদি আমরা একটু বলি, সেক্ষেত্রে প্রথম সপ্তাহে আমরা যেমনটা দেখেছি খুব বেশি দাম ছিল নানান পণ্যের, বেগুন থেকে শুরু করে সবজি, নানা পণ্যের দাম শুরু করেছিল, কিন্তু সেই জায়গাটা এবার আসলে অনেকটা কমে এসেছে। পণ্যের দাম বলতে চালের দাম কমেছে, আদার দাম কমেছে। আপনি জানেন আদা 300 টাকা কেজি ছিল, সেটা এখন কমে আসছে। তারপরে হচ্ছে টিসিবিও বলছে প্রায় 9 ধরনের পণ্যের দাম কমেছে এখন পর্যন্ত। সয়াবিন তৈল যেটা, সে তৈলের দাম কমেছে। তবে একটি জিনিসের দাম বেড়েছে, সেটা হচ্ছে এলাচি, প্রায় 5,500 টাকা করে কেজি কিনতে হচ্ছে এই দামটি। শুকনো মরিচের দামও বেড়েছে, যেগুলো আসলে মশলা জাতীয় বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এর আগের কারণে পেঁয়াজ ছিল প্রায় 40 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন, যেটা 65 টাকা পর্যন্ত ছিল। পেঁয়াজের দামও কমেছে, গত সপ্তাহের প্রতি কেজিতে কমেছে প্রায় 10 টাকা। এটা টিসিবির তথ্য। খেজুর যেটা ছিল 300, শুক্রবার আপনি গতকালকে বা আজকে যদি বলি 350 টাকা বিক্রি হওয়া খেজুর আজকে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা, 300 টাকা এরকম। 85 টাকার ছোলা বিক্রি হচ্ছে 75 টাকায়, আর 85 টাকার লিটারের যে পাম তেল সেটা বিক্রি হচ্ছে 80 থেকে 83 টাকায়। টিসিবির হিসেবে, যেটা বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ হিসেবে, আদার দাম কমেছে কেজিতে 100 টাকা। আপনি জানেন গত সপ্তাহেও সেই আদার দাম ছিল প্রায় 300 টাকা। বিক্রেতারা যেটা বলছেন, পাশাপাশি নতুন চালের দামও কমেছে। বিক্রেতারা বলছেন নতুন চাল ওঠায় বাজারে চালের দাম কমে এসেছে। গত সপ্তাহে নাজির ও মিনিকের চালের দাম ছিল 60 থেকে 68 টাকা কেজি, আজকে সেটা বিক্রি হচ্ছে 58 থেকে 65 টাকায়। পাইজাম যেটা ছিল 55 টাকা, সেটা বিক্রি হচ্ছে 52 টাকায়। আর আরেকটি বিষয় যেটা আমরা টিসিবির যে তৃতীয় রোজা থেকে অর্থাৎ 27 এপ্রিল দেশ আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম তো কমছে, সেটা আগেই বলেছি। এছাড়া অন্যান্য সবজির দাম কমেছে। আমরা দেখেছি প্রথমে বেগুনের দাম ছিল প্রায় 80 থেকে 100 টাকা, সেটি এখন 70 টাকা, ক্ষেত্র বিশেষ কোথাও 60 টাকায় বিক্রি হচ্ছে। লেবু বিক্রি হতো প্রায় 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, যেটা আমরা দেখেছি প্রথম রমজানে 80 টাকা পর্যন্ত হয়েছে। মান বেঁধে সেটা কোথাও কোথাও 100 টাকাও বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে গরুর মাংসের দাম করোনার আগে যেটি আসলে 580 টাকা ছিল, সেটা এখনও কিন্তু 600 টাকায় বিক্রি হচ্ছে। যদিও আমরা দেখেছি এর আগের রমজানগুলোতে আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হতো, সেই রকম কোনো কিছু নেই। সামাজিক দূরত্বের কথাটি আসলে আমরা দেখেছি এখানে মার্কিং করে দেওয়া হয়েছে,
ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা দেখেছি যে কাঁচা বাজারটি রয়েছে তার সামনে আসলে হাত ধোয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে, তাদের ব্যক্তিগত উদ্যোগে স্যানিটাইজারের একটি ব্যবস্থা দেখেছি আমরা। তাছাড়া ব্লিচিং পাউডার, জীবাণুনাশক যেটি রয়েছে সেটি ছিটাচ্ছে। সামাজিক দূরত্বর বিষয়টি আসলে আমরা এখন পর্যন্ত এখানে চোখে পড়েনি। আর ওইভাবে যেহেতু ভিড় নেই, হয়তো দুপুর নাগাদ কিংবা ইফতারের কিছুক্ষণ আগে হয়তো যারা কেনাকাটা করতে হবে তখন বিষয়টি আসলে পরিলক্ষিত হবে। যদিও এই বাজারটিকে আসলে স্থানান্তরিত করা হয়নি বা যারা ব্যবসা করছিলেন তারাই করছেন, এখন পর্যন্ত এখান থেকে কাউকে সরিয়েও নেওয়া হয়নি সামনে বা পিছনে মাঠে আশেপাশে কোথাও। করোনার ফলে রাজধানীর কাঁচা বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮,০০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জনের, আর ২ জনের মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০-এ। দেশে মোট আক্রান্তের ৮০০ জনের মধ্যেই রোগের কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন আরও ১৪ জন। নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৮,২৩৮ জনের বিপরীতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মাত্র ১৭৪ জন। স্বাস্থ্য বিভাগের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৫,৯৫৮ নমুনা সংগ্রহ করা হয়, আর ৩১টি ল্যাবে পরীক্ষা হয় ৫,৫৭৩ নমুনা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩% বেশি। এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি ৫৭১ জনকে গত ২৪ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ ১৭৪ জন। শুক্রবার দুপুর পর্যন্ত করোনায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। সর্বমোট মৃত্যু দাঁড়ালো ১৭০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ ১৭৪ জন। তবে আমি এখানে উল্লেখ করতে চাই, আমাদের এই শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন তারা সুস্থ আছেন, মানে তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নাই। করোনায় আক্রান্ত হতে পারে যে কোনো ব্যক্তি, তাই রোগীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানায় স্বাস্থ্য বিভাগ। আজকে যে নেগেটিভ আছে কালকে যে পজিটিভ হবে না এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, কারণ আমরা স্বাস্থ্যবিধি এখনো পুরোপুরিভাবে মেনে চলছি না, আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি না। কাজেই কাউকে হেয় করবেন না, কাউকে অপরাধীর মতো আচরণ করবেন না, সবার প্রতি মানবিক হন। তিনি একজন মাত্র অসুস্থ ব্যক্তি, অন্য যে কোনো অসুখের মতো এটাও একটা অসুখ। শুক্রবার পর্যন্ত ২৪ ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরও ৭৫ জনকে। এ নিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ১,৫২২ জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক নাজির উদ্দিন। এ নিয়ে মৃত্যু হলো ৪ পুলিশ সদস্যের। ২৫ এপ্রিল করোনা শনাক্ত হয় তার। চিকিৎসা নিচ্ছিলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। নাজিরের বাড়ি পাবনার ভাঙ্গুড়া থানার কাজীটোলা গ্রামে। এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬৮ পুলিশ সদস্য, আর সারা দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭৭ জন। এর মধ্যে ডিএমপির ৩২৮ জন। এছাড়া কোয়ারেন্টিনে ১,২২৫ জন, আইসোলেশনে ১৭৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। বাংলাদেশ পুলিশের সদস্যগণ আমাদের এই ত্যাগকে, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে তারা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং নিরন্তর সাধারণ মানুষের জন্য তাদের সেবাকে অব্যাহত রাখবেন এবং মনোবলের সাথে কাজ করে চলেছেন। করোনা উপসর্গ নিয়ে ৬ জেলায় শুক্রবার আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তারা করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার রাত ৮:৩০টার দিকে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে আসেন এক নারী। পরে ১.৫ ঘন্টার মাথায় আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। রাজবাড়ীর কালুখালীতে একই উপসর্গে মারা গেছেন একজন চা বিক্রেতা। গাইবান্ধা জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে আরেকজনের। এর আগে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। গাজীপুরের শফিপুরে করোনার উপসর্গে মৃত্যু হয়েছে একজনের। দিনাজপুর ও বরিশালে মারা গেছেন ২ জন। সাভারে করোনা শনাক্ত হয়েছে ৬ পোশাক শ্রমিকের। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইমুল হুদা। তবে এতে কারখানা বন্ধের প্রয়োজন দেখছেন না ব্যবসায়ীরা। আর বাণিজ্যমন্ত্রী বলছেন,
প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে মালিক শ্রমিকের সঙ্গে আলোচনা করবে সরকার। সাভারে গত 24 ঘন্টায় নতুন করে 7 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের 6 জনই সাভারের উলাইন এলাকার 3টি পোশাক কারখানার শ্রমিক। তাদের বয়স 35 থেকে 36 বছর। শুক্রবারই তারা যেসব এলাকায় থাকতেন সেসব এলাকা লকডাউন করেছে পুলিশ। আমরা এখানে 50 জন পাঠিয়েছিলাম, তার মধ্যে 7 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে আপনার 6 জনই পোশাক কর্মী। তাদেরকে আমরা 7 জনকেই ওই মিরপুর মাতৃ সনদ লালকুঠিতে ভর্তি পাইছি। কারখানা খোলার পর সাভারে সংক্রমণ বাড়ছে বলেও সতর্ক করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার কারখানা বন্ধের আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছিলেন তিনি। এদিকে 6 শ্রমিক আক্রান্তের কারণে কারখানা চালুর সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে করোনা মোকাবিলায় বস্ত্র ও পোশাক খাতের সাবেক ও বর্তমান নেতাদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। বরং কর্মীদের সুরক্ষায় জোর দিতে চান তারা। এটা মানে আমরা হয়তো যেভাবে করতে চাচ্ছি বা স্ট্যাগার করতে, আমাদের মধ্যে তো অনেক কিছু মানে আবেগ প্রবণতাও আছে, যেগুলো আমরা চেয়েছিলাম যে একটা ম্যাপিং করা হয়েছিল ম্যাপ অনুযায়ী, এবং যেভাবে খোলার কথা ছিল তার চেয়ে একটু গতিটা একটু বেশি দ্রুত হয়েছে। আমরা চেয়েছিলাম বাই ফার্স্ট উইক স্ট্যাগার করে 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 খোলা। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানাচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রয়োজনে সিদ্ধান্ত পাল্টাতে মালিক শ্রমিক সব পক্ষের সঙ্গে কথা বলবে সরকার। এক্সপোর্ট দরকার, সব দরকার, জীবন তো বাঁচাতে হবে আগে, তারপরে জীবিকাও দরকার। এর মাঝে কোথাও একটা ফলো আপ রেখে পুরোপুরি অবজারভেশন রেখে যদি পারা যায় চেষ্টা করে চালানো, আর যদি একান্তই পারা না যায়, বিপদ বেশি হয়। আচ্ছা তাহলে তো মানুষের জীবনটা তো বাঁচানো প্রায়োরিটি। টানা 1 মাস বন্ধ থাকার পর গত 26 এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে চালু হয়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকার প্রায় 1000 পোশাক কারখানা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে 6 জন গার্মেন্টস শ্রমিক করোনা আক্রান্ত হয়েছে। সাভারে করোনা ঝুঁকি পরিস্থিতি সর্বশেষ জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, যে 6 জন আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসায় কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আর তাদের সংস্পর্শে তো অনেকেই এসেছেন, তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত বা ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, যে 6 জন পোশাক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই খবরটি যখন প্রকাশ হয় এরপরেই কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের সেই 6 জন এবং সব মিলে যে গতকালকে 7 জন আক্রান্ত হয়েছিল সেই 6 পোশাক কর্মী সহ মোট 7 জনকে কিন্তু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তারা কোন কারখানাতে কাজ করতেন সেই বিষয়টি কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সেই আক্রান্তদের সাথে কথা বলে এরই মধ্যে তাদের কর্মস্থলগুলো চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা 3টি পোশাক কারখানাতে কাজ করতেন। এরই মধ্যে সেই পোশাক কারখানাগুলোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সেই পোশাক কারখানাতেও যোগাযোগ করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসার তাদের সহকর্মীদের চিহ্নিত করে তারা আগামীকালকের মধ্যে নমুনা সংগ্রহ করবেন বলে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে এবং কারখানা কর্তৃপক্ষকে এরই মধ্যে তারা জানিয়ে দিয়েছেন যে তারা যে ফ্লোরে বা যে সেকশনে কাজ করতেন সেই সেকশনে কারা কারা কাজ করতেন তাদের সংস্পর্শে এসেছেন তাদের যেন চিহ্নিত করে কারখানা কর্তৃপক্ষ যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে যেন সহযোগিতা করেন এবং তারা যে শ্রমিক কলোনিতে ভাড়া থাকতেন সেই তাদের ভাড়া কলোনি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রশাসনের সাথে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেই ভাড়া কলোনিতে কিন্তু লাল পতাকা টাঙিয়ে দিয়ে কিন্তু এরই মধ্যে তারা লকডাউন ঘোষণা করেছেন এবং উপজেলা প্রশাসন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে যে 3টি পোশাক কারখানায় এই শ্রমিকরা আক্রান্ত হয়েছেন এই 3টি পোশাক কারখানা ছাড়াও কিন্তু অন্যান্য পোশাক কারখানাতেও কিন্তু তারা সচেতন করার জন্য নতুন করে উদ্যোগ নিয়েছেন। তারা কিন্তু শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং কারখানা কর্তৃপক্ষকে কিন্তু তারা নিরাপত্তার বিষয়টি বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। আমি এর সাথে একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা যখনই দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানাগুলো চালু করেছে সেই নিরাপত্তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কারখানায় সকালে যখন শ্রমিকরা প্রবেশ করেন তখন তারা ভ্যাসিনের সাবান পানি দিয়ে হাত ধুয়ে জীবাণুনাশক দ্রবণ দিয়ে তারা তাদের নিজেদেরকে জীবাণুমুক্ত করে কারখানার ভিতরে প্রবেশ করে কিন্তু তার আগে তারা যখন কারখানাতে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তখন কিন্তু তারা দল বেঁধে অন্যান্য স্বাভাবিক দিনের মতো রওনা হয় যার কারণে তারা জীবাণুমুক্ত হয়ে কারখানার ভিতরে প্রবেশ করলো তারা যখন যাতায়াত করছেন যারা কারখানার ভিতরে যাচ্ছেন বা বাহিরে আসছেন তখন আসলে কতটুকু শ্রমিকরা
নিরাপদ এই বিষয়টি নিয়ে কিন্তু শ্রমিকরা প্রশ্ন তুলছেন এবং শ্রমিক নেতারাও কিন্তু বারবার বলছেন যে আরো বেশ কয়েকটা দিন যদি কারখানা বন্ধ রেখে যদি করোনা মোকাবেলা করা যেত তাহলে হয়তোবা সাভার হয়তোবা করোনার মহামারীর দিকে এগিয়ে যেত না। সাভার থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম সহকর্মী রুবেল আহমেদের কাছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 966 জন আর মারা গেছেন 39 জন। করোনা সংক্রমণ রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তবে শহরে বিভিন্ন পাড়া মহল্লার মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছেন এখনও। এ বিষয়ে আরও জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকালে আপনি যেমনটি বলেছিলেন যে শহরের মূল প্রবেশদ্বারে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না, তো এখনও কি পরিস্থিতি আগের মতোই রয়েছে নাকি পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে? দেখুন, আমরা এখন জেলার কিছুটা ভেতরের অংশে এসেছি এবং আমরা আপনি যেমনটি বলছেন পাড়া মহল্লার কথা, সেটিকে আসলে দেখবার জন্য আমরা জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখার চেষ্টা করেছি। যে চিত্রটি আসলে দেখেছি যে আপনি যেমনটি বলছিলেন নারায়ণগঞ্জের 966 জন এখন পর্যন্ত আক্রান্ত এবং মৃতের সংখ্যা 39। তো সব মিলিয়ে কিন্তু এখানকার মানুষ যারা আছেন তাদের মধ্যে সচেতনতার যে জায়গাটি সেটি কিন্তু এখনও তৈরি হয়নি। আমি যদি এখানকার চিত্রটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু আসলে এটি বাজার সংলগ্ন প্রধান সড়ক, এটি একটি বাজার সংলগ্ন এলাকা। আমরা ঢাকায় যে চিত্রটি সবসময় দেখতে পাচ্ছিলাম যে কাঁচা বাজারগুলোতে আসলে মানুষের সমাগম এবং সামাজিক বা শারীরিক দূরত্বের যে কথাটি বলা হচ্ছিল সেটি কিন্তু কোনোভাবেই রক্ষা হচ্ছিল না। এখানকার চিত্রও কিন্তু একই। নারায়ণগঞ্জ কিন্তু ঢাকার পরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা। তো এই জায়গাতেও আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকাল থেকে বিভিন্ন এলাকায় যে তৎপরতা ঢাকায় আমরা দেখেছিলাম সেটি কিন্তু সেই তৎপরতা কিন্তু এখানে খুব বেশি চোখে পড়েনি। একটি দুটি জায়গায় চেকপোস্ট স্থাপন করলেও সেখানে 2 থেকে 3 জন যারা আছেন তারা কিন্তু খুব বেশি দায়িত্ব পালন করতে পারছেন সেই সুযোগটি কিন্তু আসলে তাদের কাছে নেই। কারণ যেই পরিমাণে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেই পরিমাণে রিক্সা, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, অটো রিক্সা আসলে সড়কে আসলে আসছে, সেগুলি নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণের জনবল দরকার সেটি আসলে এখন এখানে এই পর্যন্ত এখনো করা সম্ভব হয়নি এবং কাঁচা বাজারে যে শারীরিক দূরত্ব সেটিও কিন্তু নিশ্চিত করা সম্ভব হয়নি। তারপর একটি বিষয় হচ্ছে এখানকার মানুষের মধ্যে সচেতনতা যে জায়গাটি সেটিও কিন্তু খুব বেশি তৈরি হয়নি। আমরা যখন গণমাধ্যম কর্মীরা এখানে এসেছিলাম তখন এই কাঁচা বাজারেরই একজন আরেকজনকে এরকমভাবেই বলছিলেন যে এখন একটু সবাই দূরে দূরে সরে গিয়ে দাঁড়ায় বা দূরে দূরে কাজ করে বা বেচা বিক্রি কিছুক্ষণ বন্ধ রাখি, এনারা চলে গেলে আবার আমরা শুরু করবো। তার বিষয়টা হচ্ছে মানুষ আসলে গণমাধ্যম কর্মীকে দেখে একটু শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা আসলে তারা একটু শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। এছাড়া কিন্তু তারা আসলে এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে না। তার কারণ হচ্ছে মানুষের শারীরিক দূরত্ব নিশ্চিতের জন্য কিন্তু সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এই জেলাকে 8 তারিখে এপ্রিল মাসে 8 তারিখে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তারপরে এটি কিন্তু খোলা হয়নি। কিন্তু ঢাকায় প্রবেশ, নারায়ণগঞ্জ থেকে প্রবেশের ক্ষেত্রে এবং নারায়ণগঞ্জ থেকে বের হওয়ার ক্ষেত্রে খুব বেশি প্রশ্নের সম্মুখীন, খুব বেশি বাধার সম্মুখীন কিন্তু আসলে হতে হচ্ছে না। তবে এখানকার যারা শ্রমিক যারা রয়েছেন, বিভিন্ন রকমের যানবাহন শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে ত্রাণ পাওয়ার ক্ষেত্রে এবং তাদের যেই এখন যে আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে সেই ক্ষেত্রে তারা খুব বেশি সহযোগিতা পাচ্ছেন না। কেউ কেউ পাচ্ছেন, কেউ কেউ একেবারেই পাচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু অনেকে করছেন। এবং যারা মূলত পথে বের হচ্ছেন তারা আসলে খেটে খাওয়া শ্রেণীর মানুষ, যারা রিক্সা চালাচ্ছে, অনেকে আমি দেখেছি তারা ভ্যান গাড়িতে করে কাঁচা সবজি বিক্রি করছেন, তারা হয়তো এক সময় বাস চালাতেন। তো এরকম কিছু ঘটনা কিন্তু আসলে এখানে ঘটছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা যে জায়গাটি সেটি কিন্তু আসলে এখানে এখনো তৈরি হচ্ছে না। আমরা যেমনটি দেখছি যে প্রতিদিনই কিন্তু এই সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও কিন্তু প্রতিদিনই আছে। তো সেই জায়গায় মানুষের যে সচেতন হওয়ার যে জায়গাটি সেটি কিন্তু আসলে তৈরি হয়নি। এবং নারায়ণগঞ্জ যেটি আসলে ঢাকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই যে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জেলায় মানুষ যাওয়ার পরে সেটা ছড়িয়েছে, এই বিষয়টিকে মাথায় রাখার পরেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন তারা তাদের জায়গা থেকে কাজ করে গেলেও আপনি নিশ্চয়ই জানেন যে আমি কিছুক্ষণ আগের সংবাদে বলছিলাম যে নারায়ণগঞ্জেরই র্যাব 11-র 39 জন সদস্য আসলে করোনায় আক্রান্ত, তার পাশাপাশি পুলিশেরও 42 জন সদস্য করোনায় আক্রান্ত। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ডাক্তার আছেন তারাও কিন্তু আসলে একটি ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে, তবে সাধারণ মানুষ তাদের জায়গা থেকে যে সচেতনতা জায়গাটি সেটি কিন্তু আসলে তৈরি হয়নি, এমনটি দেখা যাচ্ছে এখানকার পরিস্থিতি। নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলেন সহকর্মী খালেদ রায়হানের কাছে।
দেশের 64টি জেলার মধ্যে এখনও করোনামুক্ত রয়েছে রাঙামাটি। জনসচেতনতা ও জেলা প্রশাসনের কঠোর নজরদারির কারণে করোনা ভাইরাস প্রভাব বিস্তার করতে পারেনি পাহাড়ি এ অঞ্চলে। পার্বত্য অঞ্চলের ছোট্ট পাহাড়ি ছিমছাম শহর রাঙামাটি। শহরের মোড়ে মোড়ে চোখে পড়বে হাত ধোয়া বেসিন। জনবহুল স্থান থেকে সরানো হয়েছে বাজার, মানাও হচ্ছে সামাজিক দূরত্ব। বাইরে থেকে রাঙামাটিতে প্রবেশে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ধরা পড়লে যেতে হচ্ছে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। নির্দেশনা মেনে নির্ধারিত সময়েই বন্ধ হচ্ছে দোকানপাট। এমন সব কঠোর নিয়মে এখনও করোনামুক্ত পাহাড়ি জেলা রাঙামাটি। জনমনে রয়েছে স্বস্তি, ভাইরাস মোকাবিলায় নেওয়া আছে প্রস্তুতিও। প্রশাসন তো যথেষ্ট মানে যে তাদের ভূমিকা রাখতেছে, জনগণের সেবা দিচ্ছে। আশা করি আমরা হয়তো করোনা মুক্ত থাকতে পারবো। যেখানে আমরা হাত ধোয়ার বেসিন পাচ্ছি সেখানে আমরা হাত ধুয়ে বিভিন্ন কাজকর্ম করছি। করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকে কঠোর অবস্থানে প্রশাসন। পুলিশ, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী, পৌরসভা ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত করোনা ভাইরাস রোধ বিষয়ক কমিটি শহরের সড়ক, বাজার, পাড়া মহল্লায় ব্লিচিং ছিটানোর পাশাপাশি প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। চট্টগ্রাম থেকে রাঙামাটিতে কেউ আসতে হয় তাহলে তাকে মিনিমাম 15 থেকে 20টা চেকপোস্ট পার হয়ে আসতে হবে। পার্সন টু পার্সন, হেড টু হেড আমরা তাকে রাস্তায় জিজ্ঞাসাবাদ করি কেন বের হয়েছেন, কিসের জন্য বের হয়েছেন। প্রয়োজন, অর্থাৎ এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে প্রয়োজন ছাড়া মুভমেন্টটা আমাদের খুব কম ছিল। জনসচেতনতার পাশাপাশি চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। এতে স্থানীয়রা ঘর থেকে অপ্রয়োজনে বের হচ্ছে না। স্বাস্থ্যবিধি সহ সরকারি নির্দেশ পালন করায় করোনা মোকাবিলায় এখনও সাফল্য ধরে রেখেছে রাঙামাটিবাসী। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সে 31 দফা বাস্তবায়নে আমরা কঠোরভাবে সেটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণ এইভাবে আমাদের প্রশাসনকে সহযোগিতা করে এবং সচেতন থাকে, তাহলে আমরা রাঙ্গামাটিকে করোনা মুক্ত রাখতে পারব। এ পর্যন্ত 200 ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কারো শরীরেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা দেখবেন: করোনা সংকটে প্রণোদনা দাবি দেশি এয়ারলাইন্সের, 1,500 কোটি টাকা ঋণ চায় বাংলাদেশ বিমান। দূষণ কমেছে বুড়িগঙ্গা সহ রাজধানীর আশপাশের নদীতে। শিল্প কারখানায় ইটিপি ব্যবহারের পরামর্শ। বড় মৌসুমে উৎপাদিত ধান চালের মাত্র 9.5 ভাগ কিনছে সরকার। বাকি ফসল মিলারদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে তাদের। কৃষিমন্ত্রী বলছেন, গুদামের ধারণ ক্ষমতার বেশি ধান চাল কেনার সুযোগ নেই সরকারের। আর এই মুহূর্তে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন বলেও দাবি তার। প্রায় প্রতি বছর বড় মৌসুমে ধানের দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকেন চাষি। চলতি মৌসুমের ফসল এখনো পুরোপুরি ওঠেনি। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে চলতি বড় মৌসুমে প্রায় 20 লাখ টন ধান চাল কিনবে সরকার। এর মধ্যে 26 টাকা কেজি দরে 8 লাখ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কিনছে খাদ্য অধিদপ্তর। কিন্তু এরপরও সরকারি সুবিধার বাইরেই থাকছেন 90 ভাগ কৃষক। আমরা কাছ থেকে ধান নেই না, আমরা এই আশপার কাছে ব্যস্ত হয়, আমরা বেচতে পারি না। আমরা যারা সরকারের যে মূল্য দেয় মূল্য আমরা পাই না। সরকারের দাম তো যারা বড় বড় লিটার আছে আর এই দিব, এই যেমন তারা লোয়াটারি দেয়, কি করে কি না করে এসব তো আমরা দেওয়ার মতো সম্ভব না, এটা আমরা অসম্ভবই। সরকারি খাদ্য গুদামগুলোতে মজুত করা যায় 19.5 লাখ টন ধান, চাল ও গম। এর মধ্যে গত বছরের সংগ্রহ করা খাদ্য আছে প্রায় 16 লাখ টন। ধান চাল সংগ্রহের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে খাদ্য বিতরণের মাধ্যমে জায়গা খালি করা হচ্ছে। তাই এই মুহূর্তে গুদামের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ধান কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। ধান কেনার সীমাবদ্ধতা, আমাদের গুদামের ক্ষমতা মাত্র 20 লক্ষ টন। এর চেয়ে বেশি সরকারের পক্ষে কেনা খুবই কঠিন, গুদাম যদি না বাড়ানো যায়। তবে সম্ভব হলে আরো বেশি ধান আমরা এর কাছ থেকে
চাষিদের কাছ থেকে কিনবো সরাসরি। প্রায় 20 থেকে 25% ময়েশ্চার রয়েছে। সেই ধানও বিক্রি করছে 750 টাকা, 60 টাকা, 70 টাকা, ভালো দাম, এবং চাষিরা খুবই খুশি আমি দেখেছি। ফসলের ন্যায্য দাম নিশ্চিতে সরকারের আরও উদ্যোগী হওয়ার প্রয়োজন দেখছেন অর্থনীতিবিদেরা। আমাদের চাল কল মালিকরা ভরা মৌসুমে ধানের দাম কখন পড়ে যাবে তার অপেক্ষায় না থেকে কৃষকদের একটু সহযোগিতা করার মনোভাব নিয়ে আগেভাগেই ধান কেনা শুরু করতে পারে। এজন্য সরকারের তদারকিরও প্রয়োজন। চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে ধান কেনার পাশাপাশি মিল মালিকদের কাছ থেকে 36 টাকা কেজি দরে 10 লাখ টন সেদ্ধ চাল ও 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ চাল কিনছে সরকার। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধান চাল অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে শুরুতে নেত্রকোনা থেকে যুক্ত হবেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, এই কবে নাগাদ সরকারিভাবে ধান চাল কেনা শুরু হবে, আর ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে এবারে কৃষকরা কতটুকু আশাবাদী? নেত্রকোনায় কিন্তু এরই মাঝে গত 27 এপ্রিল ধান চাল অভিযান উদ্বোধন হয়ে গেছে। তো কিন্তু কৃষকরা কিন্তু এখন পর্যন্ত সেই সরকারের কাছে কিন্তু ধান বিক্রি করতে পারছে না। আমি জেলা যিনি খাদ্য নিয়ন্ত্রক রয়েছেন সুরাইয়া খাতুন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে 27 এপ্রিল থেকে কেনা শুরু হওয়ার পর এখন পর্যন্ত কতটুকু ধান কেনা হয়েছে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে 2 জন কৃষকের কাছ থেকে 1 টন 360 কেজি ধান মাত্র কিনেছেন। আর তিনি কেন কিনতে পারেননি এই প্রশ্নে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ধানের যে আর্দ্রতা, সেই আর্দ্রতার যে 14% আর্দ্রতা প্রয়োজন, সেটা কিন্তু তারা এখন পাচ্ছে না। অন্তত 1 সপ্তাহ দেরি হবে। এছাড়াও যে কৃষি বিভাগ তাদের যে তালিকা দেওয়ার কথা ছিল, জেলায় 4.5 লাখ কার্ডধারী কৃষক রয়েছে, সেখান থেকে শর্ট লিস্ট করে 3.5 লাখ কৃষকের মতো একটি তালিকা তাদের কাছে পাঠাবে। সেখান থেকে কিন্তু তারা সর্বোচ্চ 15 থেকে 16 হাজার কৃষকের কাছে কিন্তু তারা ধান বিক্রি করবেন। সেটাও কিন্তু রবিবার কি সোমবার পর্যন্ত তালিকা আসার পর আগামী সপ্তাহে নাগাদ তারা আশা করছেন যে দুই কদমে তারা কিনতে পারবেন এবং সেই জায়গাতে ধানের আর্দ্রতাও বাড়বে। কিন্তু এখানে একটি বিষয় যে কৃষকরা যেটি বলছিলেন যে তাদের আসলে ঋণ ধার করে যে তারা আবাদ করেছে এবং সেই ফসল কিন্তু এখনই তারা কিন্তু বিক্রি করে দিতে হচ্ছে, মাঠে রেখে বিক্রি করে দিতে হচ্ছে। সরকার কিন্তু সেই ধান কিনছে না, যে কারণে নেত্রকোনায় যে বাজার, যে ধানের যে বাজার, সেটা তেজিবাব হওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে এখানকার 240টি যে মিল আছে, সেই মিল মালিকদের যে ধান কেনার উপর অনেকটা নির্ভর করে। এখানে কিন্তু আমি যে জেলা চাউলকল মালিক সমিতির যিনি সভাপতি HR খান পাঠান, তিনি কিন্তু জাতীয় কমিটিরও কিন্তু যুগ্ম সম্পাদক, তিনি বলছিলেন যে সরকার যে 36 টাকা নির্ধারণ করে দিয়েছে চাল, সেটা আমরা এই বিষয়ে আবার আপনার সাথে যুক্ত হব। এবারে মৌলভীবাজারে যাব। মৌলভীবাজারের ধান চাল কেনা পরিস্থিতি সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, জেলায় কত শতাংশ ধান কাটা হয়েছে, আর কবে থেকেই সরকারি ধান চাল কেনা শুরু হবে, আর এখানে যারা কৃষকরা রয়েছেন তারা ন্যায্য দাম পাওয়া নিয়ে কতটুকু আশাবাদী, তাদের বক্তব্য কি? হ্যাঁ, দেখুন, মৌলভীবাজারে এখন পর্যন্ত হাওর যেসব পূর্বাবাদ হয়েছে হাওরে, সেসব কিন্তু এখন পর্যন্ত প্রায় 91% ধান ইতিমধ্যে কর্তন হয়ে গেছে বলে আমাকে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। এবং হাওর বহির্ভূত যেসব জায়গায় বুরু আবার চাষ হয়ে গেছে, এর বাইরে এখন পর্যন্ত মৌলভীবাজারে যে সরকারি ধান ক্রয়ের বিষয়টি এখন পর্যন্ত ওইভাবে আমাদের চোখে পড়েনি। আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাসের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যে একটি মাত্র উপজেলা, বড়লেখা উপজেলায় তারা 1 টন ধান ইতিমধ্যেই ক্রয় করেছেন গেল 2 দিন আগে। এবং তিনি বলছেন যে আগামীকাল অর্থাৎ 3 তারিখের মধ্যেই তারা যে প্রত্যেকটি উপজেলা কমিটি আছে, সেই সব কমিটি থেকে তারা যে তালিকা পাবেন, সেই তালিকা পাওয়ার পর থেকে তারা মূলত ধান ক্রয়ের বিষয়টি তারা শুরু করবেন আর কি। এবং আমি তার সাথে জানতে চেয়েছিলাম যে এই বছর যে সরকারি ধান ক্রয় করা হচ্ছে, সেটি আসলে কৃষকদের কাছ থেকে কোন পদ্ধতিতে কিভাবে তারা ধান ক্রয় করবেন। তিনি আসলে জানিয়েছেন যে উপজেলা যে কমিটি আছে, থানা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে তারা মূলত যাচাই বাছাই করে তালিকা প্রণয়ন করবেন এবং এরপরেই মূলত তাদের কাছে তালিকা আসবে এবং এরপরে ফোনের মাধ্যমে কৃষকদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় কখন কিভাবে তারা ধান নিয়ে আসবেন এবং সরকারি খাদ্য গুদামে তারা বিক্রি করবেন। এই বিষয়টি আসলে একদম কৃষক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু একটি
আশঙ্কা প্রকাশ করেছেন যে তারা আদৌ কি সরকারি সেই তালিকায় তাদের নাম থাকবে কিনা এই বিষয়টি নিয়ে। আমি হাওড়ে ঘুরেছিলাম, হাওড়ে ধান চাল সংগ্রহে অভিযানের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মী তুহিনুর রশিদের কাছে। লকডাউনে কারখানার বর্জ্য নদীতে না পড়ায় কমেছে বুড়িগঙ্গা সহ রাজধানীর আশেপাশের নদীগুলোর দূষণ। বুড়িগঙ্গায় সম্ভাবনা তৈরি হয়েছে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকার। নদী বাঁচাতে সব শিল্প কারখানায় ইটিপি ব্যবহার নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘাটে বাঁধা সারি সারি লঞ্চ, স্টিমার, নেই নদীকেন্দ্রিক কর্মচাঞ্চল্য। বিষাক্ত রাসায়নিক শিল্প ও পয়ঃবর্জ্যে মৃতপ্রায় বুড়িগঙ্গায় কিছুটা হলেও প্রাণ ফিরেছে। প্রতিদিন শিল্প কারখানা থেকে ৩,৫০০ ঘনমিটার এবং নাগরিক বর্জ্য ২,৭০০ ঘনমিটার মিশত এই নদীতে। লকডাউনে কারখানা বন্ধ থাকায় কমেছে দূষণ। জলজ প্রাণী বেঁচে থাকতে প্রতি লিটার পানিতে ৬ মিলিগ্রাম অক্সিজেন দরকার। অতিমাত্রায় দূষণে বুড়িগঙ্গায় যা নেমেছিল শূন্যে, তাই অস্তিত্ব ছিল না মাছ সহ কোনো জলজ প্রাণীর। সম্প্রতি এক জরিপে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৫ মিলিগ্রাম পাওয়া গেছে। শিল্প বর্জ্য তো একটা যথেষ্ট পরিমাণেই নদীতে আসতো আর কি, তো সেটা বন্ধ হওয়ার ফলে নদী দূষণ কিছুটা কমেছে। আমরা চাই কলকারখানা চালু থাকুক এবং কলকারখানা বা শিল্প মালিক যারা তারা এখান থেকে একটা শিক্ষা নিয়ে যে কলকারখানা চালাতে হলে যে শিল্প বর্জ্যটা তৈরি হয় সেটা যেন সঠিকভাবে পরিশোধন করে তারপরেই যেন নির্গত করা হয়, তাহলে আসলে সত্যিকার অর্থে আমাদের নদীগুলো দূষণ মুক্ত হবে। ঢাকার আশেপাশের নদী শীতলক্ষ্যা, বালু ও তুরাগের দূষণও অনেকটাই কমেছে, আগের চেয়ে স্বচ্ছ পানি। ওই তিনটি নদীও বুড়িগঙ্গার মতোই আজ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠছে এবং কিছুটা দখল মুক্ত আছে। মানুষ ফেরত আসবে, নদী ভালো থাকবে, তারা দূষণ করবে না, সেটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা মানুষও চাই, পরিষ্কার পরিচ্ছন্ন নদীও চাই। গবেষকরা বলছেন উন্নয়ন প্রয়োজন, তবে তা হতে হবে নদীকে বাঁচিয়ে রেখে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে কক্সবাজারে পর্যটক না থাকায় কমেছে সমুদ্রের দূষণ। সাগরের স্বচ্ছ পানি আর ঢেউয়ের গর্জনে মুগ্ধ স্থানীয়রা। এছাড়া নানা ধরনের লতাগুল্মে ভরে উঠেছে সৈকত এলাকা। ভবিষ্যতেও এই সৌন্দর্য ধরে রাখার আহ্বান পরিবেশ কর্মীদের। বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে ১.৫ মাস আগেও ছিল পর্যটকের আনাগোনা। ৩৩ বর্গ কিলোমিটারের কক্সবাজার শহরে গড়ে উঠেছে ৪৫০র মতো হোটেল মোটেল। এর মধ্যে বেশিরভাগের বর্জ্যই সরাসরি গিয়ে পড়ত সমুদ্রে। এমনকি ব্যবহার শেষে প্লাস্টিক দ্রব্য ফেলা হতো সাগরের পানিতে। এরই মধ্যে করোনার প্রভাবে পাল্টে গেছে সেই চিত্র। শুনশান নীরব সৈকতে এখন শুধুই ঢেউয়ের গর্জন। এমন স্বচ্ছ পানি দেখা যায় খুব কমই। সমুদ্রের এই রূপ দেখে মুগ্ধ এলাকার লোকজন। পর্যটক আসলে চিপসের প্যাকেট, বোতল, তারপরে কফির কাপগুলো এখানে ফেলে দিত। কক্সবাজার সমুদ্র সৈকত খুব নোংরা হয়ে যেত। এখন কিন্তু পর্যটক না আসার কারণে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত বেশ পরিষ্কার। প্রশাসন থেকে এরকম সমুদ্র সৈকতকে এই স্বচ্ছ পানি পরিষ্কার রাখার জন্য কোনো পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি। বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ পরিবেশ কর্মীদের। এবং প্রকৃতির যে অবস্থান সেটাতে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে পর্যটকের মাত্রাটা অতিমাত্রায় ছিল, যার কারণে দূষণ এবং দখল, অপরিকল্পিত নগরায়নের কারণে পর্যটন শিল্পের নামে আমরা প্রকৃতিকে বিপর্যস্ত করে তুলেছিলাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে সৈকতের এই প্রাকৃতিক রূপ ধরে রাখার উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসন। হোটেল মোটেলগুলোর বর্জ্য ব্যবস্থাপনার অভাব আছে, যে কারণে পানি দূষণ হতো। এখন হোটেল মোটেলের অ্যাক্টিভিটিস নাই বলে সমুদ্রের পানি পরিষ্কার হচ্ছে। সুতরাং এই বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যে পৌরসভার উদ্যোগে যে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা হচ্ছে, সেটা কার্যকর হলে এটা অনেকটা কমে যাবে। বছরে অন্তত ১৫ লাখ পর্যটকের সমাগম ঘটে কক্সবাজার। বিশেষ উৎসবে একদিনেই থাকে ১ লাখের বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংকটে টিকে থাকতে বিশেষ প্রণোদনা প্যাকেজ চায় দেশি এয়ারলাইন্সগুলো। ১ মাসের বেশি সময় ফ্লাইট বন্ধ থাকায় উড়োজাহাজ লিজের টাকা শোধ, রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতনের জন্য সোনালী ব্যাংকে ১,৫০০ কোটি টাকার ঋণ চেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ১,০০০ কোটি টাকা ইতিমধ্যেই ছাড় করেছে ব্যাংকটি।
সরকার বিমান সংস্থাগুলোর মূলধনের 30% ঋণ ঘোষণা করলেও একে অপ্রতুল বলছে এয়ারলাইন্সগুলো। দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে মার্চ মাসের শেষে সব যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংকট মোকাবেলায় 4% সুদে মূলধনের 30% ঋণ সুবিধা ঘোষণা করে সরকার। তবে একে যথেষ্ট বলছে না বিমান সংস্থাগুলো। আয়ের পথ বন্ধ থাকায় উড়োজাহাজ লিজের টাকা শোধ আর রক্ষণাবেক্ষণের খরচ চালাতেই হিমশিম খাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই অবস্থায় 15 মে পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা না করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এপ্রিল মাসে এসে আমার 540 কোটি টাকার মতো আমার ইনকাম হয় নাই, কিন্তু আমার এপ্রিল মাসে খরচ আছে এয়ারক্রাফট মেনটেন্যান্স, ঋণের কিস্তি, এগুলো কন্ট্রাকচুয়াল পেমেন্ট এইসব করার জন্য আমার প্রায় 628 কোটি টাকা এপ্রিল মাসে দরকার। তো আমরা সেইভাবে 3 মাস বিবেচনা করেই আমরা লোনটি চেয়েছি। করোনা পরিস্থিতিতে সাময়িকভাবে বিমানবন্দরে সব ধরনের চার্জ ও কর মকুফের পাশাপাশি জেট ফুয়েলের দাম সমন্বয়ের দাবি বেসরকারি এয়ারলাইন্সগুলোর। ওই যে 30,000 কোটি টাকার যে একটা সাপোর্ট প্যাকেজ, লোন প্যাকেজ যেটা দেওয়া হয়েছে আর কি, তো সেটা তো আপনার সেবা খাত তো বিরাট একটা খাত, সেখানে কিন্তু আমাদের এয়ারলাইনের পার্সেন্টেজ খুবই কম। এয়ারলাইন্সগুলোর দাবি বিবেচনার আশ্বাস বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের। অ্যারোনটিক্যাল যে চার্জগুলো আছে এগুলো আমরা আমাদের বেসরকারি এয়ারলাইন্সের জন্য এই চার্জগুলো আমরা যা আছে তার চেয়ে অনেক কমিয়ে দেবো, যাতে তারা কোনো অসুবিধা না হয়। প্রণোদনা নেওয়ার জন্য তাদেরকে যে কোনো ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি তো জানেন সেটা 9.5% ইন্টারেস্টে টাকাটা নিতে হবে। এর ভিতরে 9.5% ইন্টারেস্টে 4.5% টাকা সরকার দেবে। করোনা ভাইরাস বিস্তারের পর বিশ্বজুড়ে সবচেয়ে ক্ষতির মুখে এভিয়েশন ও পর্যটন খাত। বিশেষজ্ঞদের আশঙ্কা চাকরি হারাতে পারেন এই খাতের প্রায় 30 লাখ কর্মী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকের সঙ্গে প্রাতিষ্ঠানিক লেনদেন না থাকায় প্রণোদনার টাকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বেশিরভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তারা। ছোট পরিসরে ব্যবসা থাকায় ব্যাংকের শর্ত পূরণ করে ঋণ পাওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ পাওয়া না গেলে 40% ব্যবসা বন্ধের আশঙ্কা নারী উদ্যোক্তা সংগঠন ওয়েন্ডের। তবে এসএমই ফাউন্ডেশন বলছে নারীরা যাতে সহজে ঋণ পান তার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। করোনার কারণে প্রায় 1.5 মাস ধরে বন্ধ দেশের মার্কেট ও ছোট পরিসরের কারখানা, তাই বন্ধ রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তাদের ব্যবসাও। পয়লা বৈশাখ ও ঈদকে সামনে রেখে এসব উদ্যোক্তাদের বেশিরভাগ মুনাফার টার্গেট থাকলেও এখন তা পুরোটাই বন্ধ। ফলে 40% ব্যবসা বন্ধের আশঙ্কা করছেন তারা। এমন অবস্থায় ব্যবসায় ঘুরে দাঁড়াতে অর্থের প্রয়োজন হলেও ব্যাংকের সঙ্গে লেনদেন না থাকায় ঋণ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বেশিরভাগ নারী উদ্যোক্তা। 15 থেকে 20 জন কর্মচারী আমার সাথে যুক্ত আছে। তো এখন আমি ব্যক্তিগত উদ্যোগেই তাদেরকে সাহায্য করে যাচ্ছে, যেটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এই অবস্থা যদি আরও চলতে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য এটা টেনে নেওয়া যাওয়া খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। আমাদের মতো আরও যারা আছেন যে এরকম ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের পক্ষে তো আর আমরা ডিরেক্ট লোন পেতে পারি না, কোনো একটা মাধ্যম লাগবে। আর ব্যাংকই বা কেন আমাকে দিবে, কারণ সেখানে আমার কে গ্যারান্টি দেবে? উইমেন্স এন্টারপ্রেনার্স নেটওয়ার্কস ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েন্ডের দাবি, এরই মধ্যে তাদের সংগঠনের 700 নারী উদ্যোক্তা প্রায় 100 কোটি টাকা লোকসানের মুখে। সারা দেশের হিসাবে এ লোকসান কয়েক গুণ বাড়বে বলে দাবি তাদের। যারা ব্যাংকের সাথে ভালো সম্পর্ক তারা ভালো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, শুধু সেই বিবেচনায় তাদের কাছে এই প্রণোদনার টাকাটা চলে গেলে আমরা কিন্তু বেনিফিটেড হব না। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ব্যাংকেও খেয়াল রাখতে হবে এবং পলিসি মেকারদের ক্ষেত্রে যে সমস্ত আমাদের নীতি নির্ধারক প্রতিষ্ঠান আছে সরকারি, তাদেরকেও খেয়াল রাখতে হবে। এসএমই ব্যবসায়ীদের জন্য এরই মধ্যে 20,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এসব টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য নিশ্চিত করা গেলে উদ্যোক্তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। নারী উদ্যোক্তাদের দায়িত্ব হবে টু কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ ব্যাংকস শোয়িং দ্য পলিসি অফ দ্য বাংলাদেশ ব্যাংক। তারা যদি আপনার এইটা নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যে আলাপ করে কথা বলে তখন তারা সহায়তা দিতে পারবে।
এছাড়াও এসএমই ব্যবসায়ীদের মধ্যে 5 ভাগ নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম সবচেয়ে বেশি মৃতের সংখ্যা, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্কের সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই মনে হচ্ছে এই মুহূর্তে। আগে আমরা যেমন দেখেছি মাঠে ঘাটে ঘরে ঘরে করোনার রোগী ছিল, এখন বেশ খানিকটা কম। যারা হাসপাতালে ভর্তি হয়ে আছে তাদের থেকেই বেশিরভাগ মৃত্যু দেখা যাচ্ছে। আমাদের গভর্নর কুমো বলেছেন যে আসলে নেইবারহুড গুলোতে এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা একেবারে কম। মানুষগুলোর মধ্যে যে হাহাকার ছিল সেইটি কিছুটা কমেছে। মানুষগুলো আস্তে আস্তে তাদের এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে শুরু করেছে, কিছুটা স্বাভাবিক জীবনের দিকে বের হবার জন্য তাদের যে মানসিক প্রস্তুতি সেইটি নিচ্ছে। যদিও ডেডলাইন বলা হয়েছে যে 12 তারিখ পর্যন্ত আগামী মাসে থাকতে হবে, মনে হয় না মানুষ অতদিন অপেক্ষা করবে। হয়তো তার আগেই আস্তে আস্তে তারা তাদের নিজেদের কাজগুলো গুটিয়ে নিতে পারবে বলে মনে হয়। যারা বাংলাদেশি কমিউনিটির রয়েছেন তারা সরকারিভাবে কি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন? যেহেতু অনেকদিন ধরে মানুষ লকডাউনে রয়েছেন, তো এ বিষয়ে কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন? জি, যুক্তরাষ্ট্রের সেনেট এইটির একটি ব্যবস্থা করেছে। সরকার সবাইকেই যারা অভিবাসী তাদের সবাইকেই একটি প্রণোদনা দিয়েছেন। সবাই তাদের চেক পেতে শুরু করেছে এবং সবাই এই ব্যাপারে খুশি। শুধু কষ্ট হচ্ছে যারা কাগজপত্রহীন অভিবাসী, তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে, তাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে। ডক্টর ফেরদৌস খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারতে করোনার কারণে লকডাউন তৃতীয় দফায় বাড়ল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 4 থেকে 17 মে পর্যন্ত 2 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে কড়াকড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ মন্ত্রীদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত আসে। লকডাউনের মেয়াদ বাড়লেও কম ঝুঁকিপূর্ণ এলাকায় শিথিল হচ্ছে কড়াকড়ি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কিছু বিমান, ট্রেন, মেট্রো চলতে পারবে, তবে সব ধরনের জনসমাগমে বহাল থাকছে নিষেধাজ্ঞা। ভারতে এ পর্যন্ত 35,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত, এর মধ্যে মারা গেছেন 1,154 জন। প্রায় 1.5 মাস পর মসজিদ আল হারাম ও মসজিদ আল নববীতে নামাজ পড়লেন মুসল্লিরা। শুক্রবার 8 রমজান থেকে এই 2 মসজিদে তারাবির নামাজের অনুমতি দেয় সৌদি সরকার। তবে দেয়া হয়েছে কিছু নির্দেশনা। প্রত্যেকে নিজ নিজ জায়নামাজ ও পবিত্র কুরআন সঙ্গে আনতে হবে। নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব। মসজিদের অজুখানা বন্ধ থাকায় বাসা থেকেই সারতে হবে অজু। এছাড়া ব্যবহার করতে হবে মসজিদের সামনে রাখা স্যানিটাইজার। করোনা শনাক্তে মসজিদ দুটিতে বসানো থার্মাল স্ক্যানার একসঙ্গে 25 ব্যক্তির তাপমাত্রা পরীক্ষা করতে সক্ষম। দ্রুত সময়ের মধ্যে সবকিছু আগের মতোই স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রোধে 20 মার্চ থেকে মসজিদ দুটিতে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। সৌদি আরবে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 24,000-এর বেশি মানুষ, মারা গেছেন 169 জন। মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অপপ্রচার মিথ্যা প্রমাণ করে 3 সপ্তাহ পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শারীরিক অসুস্থতার কারণে টানা 20 দিন প্রকাশ্যে না আসায় তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তবে শনিবার কিম জং উন একটি সার কারখানা উদ্বোধন করছেন এমন ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। এতে দেখা যায় উদ্বোধন শেষে কারখানা পর্যবেক্ষণ করছেন উন। 12 এপ্রিলের পর এই প্রথম জনসম্মুখে এলেন তিনি। তবে ছবিটি কবে তোলা সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। প্রায় 3 সপ্তাহ প্রকাশ্যে না আসায় হংকংয়ে টেলিভিশন HKS দাবি করে মারা গেছেন কিম জং উন। আর উনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদন ছাপে জাপানের একটি পত্রিকা। তবে কিম জং উনের মৃত্যুর খবর গুজব বলে দাবি করে দক্ষিণ কোরিয়া। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।